এর যে বিষয়টি নিয়ে শুরু করব সেটা হচ্ছে সাংবিধানিক আইন। যে সাংবিধানিক আইন আমাদের বিজিএস বলি অথবা বিসিএস বলি, সকল পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইন। অর্থাৎ সংবিধান থেকে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আমরা আজকের যে লাইভ ক্লাসটি শুরু করব সেটা সাধারণত বিজিএস এর আলোকে রিটেন এবং প্রিলিমিনারি দুইটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব, দুইটা বিষয় টাচ করার চেষ্টা করব। অর্থাৎ প্রিলি পরীক্ষায় কিভাবে সাংবিধানিক আইন থেকে কোশ্চেন আসে অথবা রিটেন পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে আমরা সেই বিষয়গুলো জানবো। তো আমাদের আজকের যে সিলেক্টেড টপিক ছিল সেটা ছিল দুইটা। প্রথমত হচ্ছে সাংবিধানিক আইনের প্রাথমিক ধারণা, আর দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ নিয়ে। তা আমি প্রথমে শুরু করব যে সাংবিধানিক আইন নিয়ে। যে সাংবিধানিক আইনের প্রাথমিক ধারণা, যে আমরা সবাই জানি যে সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ মৌলিক আইন। যে একটা দেশের ফান্ডামেন্টাল ল বলা হয়ে থাকে, মৌলিক আইন বলা হয়ে থাকে, এবং এটাকে একটি টাচস্টোন হিসেবে ধরা হয়। যে একটা দেশের সাংবিধানিক আইন অন্যান্য সকল আইনের চাইতে অধিক মর্যাদা সম্পন্ন। একটা দেশের সাংবিধানিক আইনের অসামঞ্জস্য অন্য কোনো সাধারণ আইন বা অর্ডিনারি ল পাস করা যায় না, এবং অন্য কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন যদি পাস করা হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সংবিধানকে আমরা একটা টাচ স্টোন হিসেবে গণ্য করতে পারি, যে একটা কোষ্ঠী পাথর হিসাবে তুলনা করতে পারি, যে কোষ্ঠী পাথর এই আইনের সাথে সামঞ্জস্য রেখেই দেশের অন্যান্য অর্ডিনারি লকে ফলো করতে হয়। তা আমরা প্রথমত সাংবিধানিক আইন নিয়ে আলোচনা করতে গেলে আমরা সংবিধান কি, হোয়াট ইজ কনস্টিটিউশন, সেটি আমরা জানব। আমরা হোয়াট ইজ কনস্টিটিউশন, যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য সরকার দরকার হয়। আমরা জানি সরকারের তিনটা বিভাগ থাকে, একটা হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ। তো সরকারের তিনটা বিভাগের মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগ। আমরা সংবিধান কি বিষয়টা জানতে হলে আমাদের জানতে হবে যে সরকারের যে তিনটা বিভাগ, এই তিনটা বিভাগ কিভাবে কর্ম করে থাকে, তাদের কি কাজ, তাদের এই তিনটা বিভাগের গঠন কিরকম। যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের গঠন কিরকম, তারা তাদের কার্যাবলী কি, ওইসব বিধিবিধান একটা শাসনতন্ত্রে লেখা থাকে অথবা অলিখিত থাকে। অর্থাৎ একটা সংবিধান হচ্ছে কিছু নিয়ম কানুনের সমষ্টি, যেটা রাষ্ট্র তার পরিচালনার জন্য তারা নিজেরাই বেছে নেয়। তো আমরা এখানে এরিস্টটলের সংজ্ঞাটা যদি দেখি, যে হোয়াট ইজ কনস্টিটিউশন, সে বলেছিল যে কনস্টিটিউশন হলো কিছু নিয়ম নীতির সমষ্টি যা রাষ্ট্র নিজেরাই বেছে নেয়। তো আমরা জানি যে কোন একটা রাষ্ট্র তার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য নিজে থেকেই তারা তাদের শাসনতন্ত্র প্রণয়ন করে থাকে এবং সে অনুযায়ী তারা দেশ পরিচালনা করে। তো সংবিধান আহ কিছু নিয়ম নীতির সমষ্টি আমরা যেটা জানি। তো এখানে একজন থমাস পেইনি বলেছেন, তার রাইটস অফ ম্যান গ্রন্থে বলেছেন যে গভর্নমেন্ট উইদাউট এ কনস্টিটিউশন ইজ এ পাওয়ার উইদাউট এ রাইট। অর্থাৎ এখানে সংবিধান একটা দেশের জন্য খুবই অপরিহার্য বিষয়। এবং আমরা সাংবিধানিক আইন আলোচনা করার পূর্বে এজন্য আমরা সংবিধান বিষয়টা কি সেটা আমরা জানতে পারতেছি। তারপরে আমরা আসব যে হোয়াট ইজ ল। যে আমরা কনস্টিটিউশনাল ল বলতেছি, কিন্তু লটা কি, আমাদের সংবিধান কি বলে আমরা সেটা দেখি। যে সংবিধানের 152 নং অনুচ্ছেদে আর্টিকেল 152 তে ল এর সংজ্ঞা দেয়া আছে। যে সংবিধানের সংবিধানের আর্টিকেল 152 তে বলা আছে, ল মিনস এনি অ্যাক্ট, অর্ডার, অর্ডিন্যান্স, রুল, রেগুলেশন, বাই-ল, নোটিফিকেশন or any other custom uses having the authority of force of বাংলাদেশ। তো ল এর সংজ্ঞা আমরা কোথায় দেয়া আছে সেটা আমরা জানবো, যে সংবিধানের 152 নং অনুচ্ছেদে দেয়া আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় বাইবাতে অথবা প্রিলিতে কোশ্চেন আসতে পারে, ল এর সংজ্ঞা বাংলাদেশ সংবিধানের কোথায় দেয়া আছে। তো ল এর সংজ্ঞা 152 নং অনুচ্ছেদে দেয়া আছে যে ল মিনস এনি অ্যাক্ট, অর্ডার, অর্ডিন্যান্স, রুল, বাই-ল, রেগুলেশন, নোটিফিকেশন or by any other custom uses having the force of বাংলাদেশ। তো আমরা দেখলাম যে সাংবিধানিক আইন। তো সাংবিধানিক আইনটি মূলত, যে আমরা যদি পরিপূর্ণ ধারণা পেতে চাই সাংবিধানিক আইনের, আমরা দুইটা বিষয় আগে জেনে নিব। সেটা হচ্ছে পাবলিক ল এবং প্রাইভেট ল। আমরা পাবলিক ল বলতে আমরা বুঝি যে সরকারি আইন বা সরকার সম্পর্কিত আইন। অর্থাৎ পাবলিক ল
দুই ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল। আমরা যদি পাবলিক ল এর সংজ্ঞা নির্ধারণ করি তাহলে সেক্ষেত্রে পাবলিক ল হচ্ছে যে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে, অর্থাৎ যে ল রাষ্ট্রের প্রকৃতি, সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের যে তাদের প্রত্যেকটি বিভাগের কার্যাবলী, সে সকল বিষয়াদি নিয়ন্ত্রণ করে তাকে পাবলিক ল বলে থাকে, এবং পাবলিক ল প্রশাসনিক দিকও নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা এই পরিপ্রেক্ষিতে পাবলিক ল এর ডেফিনিশন থেকে আমরা দুটি বিষয় জানব, সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশনাল ল, হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। আমি আগেই বলেছি যে কনস্টিটিউশনাল লটা মূলত রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রের যে তিনটা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের প্রত্যেকটার ধরন কী হবে, গঠন কী হবে, তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করে থাকে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ লটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ প্রশাসনিক যত দিক আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে। যে প্রশাসনিক দিক কীরকম হয়, যে আমরা যদি তিনটা বিভাগ দেখি, সরকারের তিনটা বিভাগের গঠন কী হবে, কার্যাবলী কী হবে, সেগুলো সংবিধানে লেখা থাকে, কিন্তু তাদের অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের বেতন কিভাবে হবে, তাদের সুযোগ সুবিধা কি দেওয়া হবে, তাদের কার্যাবলী কি হবে, সেই সকল বিষয় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা সংবিধানের 117 নং অনুচ্ছেদে বলা আছে, আমরা সেটা দেখে নিব। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তো আমাদের এখানে যে সংবিধানের আমরা সাংবিধানিক আইনকে আমরা দেখেছি দুই ভাগ, পাবলিক ল এবং প্রাইভেট ল। পাবলিক ল আবার দুই প্রকার, কনস্টিটিউশনাল ল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল। দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট ল। প্রাইভেট বলতে আমরা বুঝি যে ব্যক্তি সংক্রান্ত আইন, যে আইন ব্যক্তির অধিকারকে এবং ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে এবং নাগরিকের পারস্পরিক অধিকার সংজ্ঞায়িত করে, সেটা হচ্ছে ব্যক্তি সংক্রান্ত আইন। তো আমরা যেমন ল অফ পার্সন, ল অফ প্রপার্টি, ল অফ টর্ট, ল অফ কন্ট্রাক্ট, এগুলোকে দেখে থাকি যে এগুলো হচ্ছে যে ব্যক্তি সংক্রান্ত আইন বা প্রাইভেট ল। প্রাইভেট লকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল। তো আমরা সাবস্টেন্টিভ লটা কি এটা জেনে নিব। যে সাবস্টেন্টিভ লটা হচ্ছে ব্যক্তির অধিকারকে সৃষ্টি করে অথবা ব্যক্তির অধিকারকে সংজ্ঞায়িত করে, ডিফাইন করে, যে কোনো সম্পত্তিতে আমার অধিকার কি আছে, সেটা সাবস্টেন্টিভ ল এর বিষয়। এখন আর হচ্ছে যে কখন কোন আদালতে আমাকে মামলা দায়ের করতে হবে, তা পদ্ধতিগত বা প্রসিডিউরাল ল এর বিষয়। যেমন আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, এই বিষয়গুলো সাধারণত প্রসিডিউরাল ল এর অন্তর্ভুক্ত। তো আমরা অবশ্যই দুটি বিষয় ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে প্রাইভেট ল কি, প্রাইভেট ল দুই প্রকার, সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল। তো আমরা আরেকটি বিষয় বলতে পারি যে প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইনের মাঝে পার্থক্য কী। যে আমরা বলেছিলাম যে সাংবিধানিক আইন সরকারের প্রধান প্রধান বিভাগের গঠন ও ক্ষমতার সাথে সম্পর্কিত, কিন্তু যে প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল সরকারের বিভিন্ন বিভাগের বাদবাকি যাবতীয় কার্যাবলী নির্ধারণ করে। যেমন আমরা বলতে পারি যে আইন বিভাগ ও বিচার বিভাগের ধরন কী হবে, তাদের কাজ কি হবে, গঠন কি হবে, সামগ্রিকভাবে তারা কে কী দায়িত্ব পালন করবে, সে সকল কিছু সাংবিধানিক আইনে বলা থাকে। কিন্তু প্রশাসনিক আইন সকল বিভাগের আভ্যন্তরীণ অধীনস্থ কর্মকর্তাদের দায় দায়িত্ব, তাদের ক্ষমতা, আচরণ এবং তাদের বেতন, তাদের কে সুযোগ সুবিধা পাবে, প্রমোশন, পদোন্নতি, সকল বিষয় অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর অন্তর্ভুক্ত। তো আমরা সংক্ষেপে সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইনের পার্থক্য বুঝেছি। এরপরে আমরা চলে যাব যে সংবিধানের প্রকারভেদ। যে সংবিধানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিটেন আনরিটেন কনস্টিটিউশন, আর একটা হচ্ছে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। যে আমরা রিটেন আনরিটেন কনস্টিটিউশন, এটা আমরা সবাই জানি যে লিখিত অলিখিত সংবিধান। যে সংবিধানের শাসনতন্ত্র লিখিত থাকে সেটা হচ্ছে লিখিত সংবিধান, অর্থাৎ যে সংবিধানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিমালা সব কিছু লিখিত থাকে বা অধিকাংশই লিখিত থাকে, তাকে লিখিত সংবিধান বলে। যেমন আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, বাংলাদেশের সংবিধান, লিখিত সংবিধান। এরপর হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, যে সংবিধানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিমালা লেখা থাকে না,
আবার কিছু লেখাও থাকে। তো সেসব সংবিধানকে আমরা অলিখিত সংবিধান বলে থাকি, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান। তারপরে আমরা যাব যে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড মিন্স দুষ্পরিবর্তনীয়, যেটা আমরা যে সংবিধান পরিবর্তন করতে অনেক কষ্টের প্রয়োজন হয়, সেটা সহজে পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, যেটা আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলতে পারি। যে সংবিধান সহজে পরিবর্তন করা যায়, যে সংবিধান সংখ্যাগরিষ্ঠ হলেই, অর্থাৎ সংসদ সদস্যের একজন বেশি হলেই যে সংবিধান সহজে পরিবর্তন করা যায়। কিন্তু আমরা যেটা দুষ্পরিবর্তনীয় বা রিজিড কনস্টিটিউশন, সে সংবিধান কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, এবং সে সংবিধানের কোনো বিধান পরিবর্তন করতে গেলে আমাদের সেখানে 2/3 সদস্যের প্রয়োজন হয়, অথবা 3/4 সদস্যের প্রয়োজন হয়, অথবা গণভোটের প্রয়োজন হয়। সুতরাং দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তন করাটা, দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তন সেটা খুবই দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তনটা খুবই কষ্টসাধ্য। তো আমরা অনেক সময় বলে থাকি যে সকল লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। তা কিন্তু আসলে মোটেও সঠিক নয়, যে কোনো লিখিত সংবিধানও সুপরিবর্তনীয় হতে পারে। যেমন নিউজিল্যান্ডের সংবিধান, সেটা নিউজিল্যান্ডের সংবিধান লিখিত হলেও সুপরিবর্তনীয় সংবিধান। আবার অস্ট্রেলিয়ার সংবিধান লিখিত হলেও ওতে অনেকগুলো বিষয় আছে যা সাধারণ আইন পদ্ধতির সাহায্যে পরিবর্তন করা যায়। তো আমরা যে দুইটি বিষয়, একটা দেশের আইনকে দুই ভাগে ভাগ করতে পারি মূলত, একটা হচ্ছে সাধারণ আইন আর একটা হচ্ছে সাংবিধানিক আইন। তো আমরা সাধারণ আইন পার্লামেন্ট কর্তৃক পাশকৃত হয়ে থাকে সহজেই। এখন সাংবিধানিক আইন আর সাধারণ আইন দুটির মর্যাদা কিন্তু ভিন্ন। সাংবিধানিক আইন সাধারণ আইনের চেয়ে অনেক বেশি উচ্চতর, অধিকতর মর্যাদা সম্পন্ন, এবং যত সাধারণ আইন হয়ে থাকে সেগুলো সাংবিধানিক আইনকে অনুসরণ করেই হয়ে থাকে। সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি যে সকল, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, কিন্তু সেখানে কিছু কিছু বিধান লিখিত আছে, যেমন বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, দ্য গ্রেট অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এগুলো কিন্তু লিখিত আছে। তো আমরা ব্রিটেনের সংবিধান অলিখিত বলি, কিন্তু তাদের কিছু কিছু বিধান লিখিত আছে। আবার যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান আমরা বলি যে লিখিত সংবিধান, কিন্তু তাদের কিছু কিছু বিধান অলিখিত আছে, যেমন তাদের ক্যাবিনেট, কংগ্রেস, তাদের রাজনৈতিক দলের কার্যাবলী, সেগুলো কিন্তু অলিখিতভাবে লেখা আছে। তো আমরা এখানে বলতে পারি যে কিছু সংবিধান লিখিত হলেও তাদের কিছু কিছু বিধান অলিখিত থাকে। আবার কিছু সংবিধানের কিছু কিছু বিধান, আবার কোনো সংবিধানের অলিখিত হলেও কিছু কিছু বিধান লিখিত থাকে, যেমন ব্রিটেনের সংবিধান। তো আমরা, এই ছিল সাংবিধানিক আইনের প্রাথমিক ধারণা। আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। নয়তো আমরা যদি কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞাত না হয়ে থাকি তাহলে যে কেউ কমেন্টস করতে পারো। তো আমরা সাংবিধানিক আইনের প্রাথমিক ধারণা জেনেছি, যেখানে আমরা সাংবিধানিক আইন সম্পর্কে ধারণা লাভের জন্য আমরা সংবিধানের সংজ্ঞা জেনেছি, লয়ের সংজ্ঞা জেনেছি, যেখানে আর্টিকেল 152 কনস্টিটিউশনে বলা আছে, লয়ের সংজ্ঞা স্পেসিফিক বলা আছে। এবং আমরা জেনেছি যে দেশের আইনকে দুটি ভাগে ভাগ করা যায়, অর্ডিনারি ল, কনস্টিটিউশনাল ল। আর কনস্টিটিউশনাল ল এর পরিপূর্ণ ধারণার জন্য আমরা আলোচনা করেছি পাবলিক ল এবং প্রাইভেট ল। আবার পাবলিক লকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং কনস্টিটিউশনাল ল। তারপর আমরা প্রাইভেট লকে দুই ভাগে ভাগ করেছি, সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল। তারপর সংবিধানের প্রকারভেদ দেখেছি, যে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান অথবা সুপরিবর্তনীয় সংবিধান। তো আমাদের আজকের এই প্রথম টপিক সাংবিধানিক আইনের প্রাথমিক ধারণা সম্পর্কে এই ছিল আলোচনা। তো আমরা দ্বিতীয় টপিকে যাওয়ার আগে আমি যারা লাইভে আছে এই মুহূর্তে তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা সংবিধান নিয়ে আলোচনা করছি, কিন্তু যে বাংলাদেশের সংবিধান সেটার ইংরেজির নাম কি, সংবিধানের পরিপূর্ণ ইংরেজির নাম কি, অর্থাৎ সেটা কমেন্টস করে জানাবে আশা করি যারা লাইভে আছে। এই সংবিধানের পরিপূর্ণ ইংরেজি নাম কি বা সংবিধানের সঠিক নাম কি। আমি আশা করি যে আমার এখান থেকে অনেকেই এটার আনসার দিবে।
যে সংবিধানের সঠিক নাম কি। যে আমরা সংবিধান নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা দেখি যে সংবিধানের মোট 153টা অনুচ্ছেদ আছে। সংবিধান এ পর্যন্ত মোট 17বার সংশোধন করা হয়েছে। সংবিধানের মোট ভাগ আছে 11টি এবং আমাদের এই যে বাংলাদেশের সংবিধান সেটা কার্যকর হয় কিন্তু 1972 সালের 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর থেকে আমাদের প্রথম সংবিধান কার্যকরী হয়, মূল সংবিধান যেটা। তো আমাদের এই সংবিধানের মোট তফসিল হচ্ছে 7টা, মোট ভাগ হচ্ছে 11টা এবং মোট আর্টিকেল হচ্ছে 153টা। তো আমরা এখনো পর্যন্ত যে প্রশ্নটি করেছিলাম যে সংবিধানের পরিপূর্ণ নাম কি, বাংলাদেশ সংবিধানের নাম কি, এখনো পর্যন্ত কারো থেকে আনসার পাইনি। আমি আশা করি যে সংবিধানের পরিপূর্ণ নাম বা সংবিধানের সাংবিধানিক নামটা কি সেটা দর্শকরা SMS করে বা কমেন্টস করে জানিয়ে দিবে। তো আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। আশা করি যে প্রথম টপিক সবাই বুঝতে পেরেছে। তো আমরা দ্বিতীয় টপিক ছিল আমাদের আজকের বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে। বাংলাদেশের বিচার বিভাগ, দ্য জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি মূলত সংবিধানের কোন কোন প্রভিশন আলোচনা করে সেটা আমি এখানে লিখে দিয়েছি। আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত সাংবিধানিক আইনে অর্থাৎ জুডিশিয়ারি সম্পর্কে বলা আছে। আর্টিকেল 96 টু আর্টিকেল 117 পর্যন্ত বিচার বিভাগ সম্পর্কে বলা আছে। তো আমরা বিচার বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণার জন্য সংবিধানের অনুচ্ছেদ 94 থেকে 117 পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করব। তো আমি এখানে কিছু বেসিক জিনিস ধারণা দিব। সেটা হচ্ছে সংবিধানের 94 অনুচ্ছেদে কি বলা আছে। সেখানে বলা আছে এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। সেখানে আর্টিকেল 94 এর 1-এ বলা আছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নামে সর্বোচ্চ আদালত থাকবে। আর্টিকেল 94 এর 1-এ বলা আছে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে এটাও একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখানে বলা আছে যে সুপ্রিম কোর্টের দুইটি ভাগ থাকবে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে এপিলেট ডিভিশন। এখানে আমরা আর্টিকেল 108-এ দেখতে পাবো যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে কোর্ট অফ রেকর্ড। অর্থাৎ কেউ যদি সুপ্রিম কোর্টের অবমাননা করে থাকে, কন্টেম্প্ট অফ দ্য কোর্ট করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। সেখানে আর্টিকেল 108-এ বলা হয়েছে কোর্ট অফ রেকর্ড রূপে গণ্য করা হয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে। এখন আমরা এখানেও প্রশ্ন পেতে পারি যে সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য করা হচ্ছে, সেটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 108-এ। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্টস করেছে যে মুনতাসিরুল ইসলাম ইমন, সে বাংলাদেশের সংবিধানের যে সাংবিধানিক নাম সেটা কমেন্টস করেছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কারেক্ট, সে কারেক্ট অ্যান্সার করেছে। দেবব্রত রায় চৌধুরী, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেবব্রত রায় চৌধুরী, ধন্যবাদ, সেও কারেক্ট অ্যান্সার দিয়েছে। তা আমরা সকলেই বেসিক ধারণা সম্পর্কে জানি। তো আমরা দুইজনের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি যে পরবর্তী সময়গুলো তারা আমাদের সাথে থাকবেন। তো আমরা আর্টিকেল 94-এ দেখেছি যে সেখানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে। সুপ্রিম কোর্ট আর্টিকেল 94-এর আলোকে প্রতিষ্ঠা হয়েছে এবং আর্টিকেল 94-এর 1-এ বলা আছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট থাকবে সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতের দুইটি ভাগ থাকবে। সেখানে হাইকোর্ট ডিভিশন এবং এপিলেট ডিভিশন থাকবে এবং সুপ্রিম কোর্টে আর্টিকেল 108 অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য করা হয়েছে। কোর্ট অফ রেকর্ড, যে কেউ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবমাননা করলে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তাদেরকে দণ্ডাদেশ দিতে পারবে এবং তাদেরকে শাস্তি দিতে পারবে। তো আমরা আর্টিকেল 95-এ আরেকটা বিষয় দেখব যে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যে অ্যাডভোকেট হিসাবে যে আর্টিকেল 95-এর 2-তে বলা আছে যে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য তাকে অবশ্যই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছর তাকে প্র্যাকটিস করতে হবে। এটা একটা সাধারণ জ্ঞান হিসাবে থাকে এবং আমাদের এটা বেসিক বিষয় হিসাবে মনে রাখতে হবে। এবং সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হয় এবং সেখানে তাকে কিছু কোয়ালিফিকেশন প্রেসক্রাইব বাই ল, তাকে ফিজিক্যালি মেন্টালি ক্যাপাবল হতে হয়।
অর্থাৎ সেখানে সে কোয়ালিফিকেশন প্রেসক্রাইব বাই ল, আইন দ্বারা নির্ধারিত যে বিধান থাকবে সেগুলো তাকে ফলো করতে হবে, তাহলে সে বিচারক হতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে 10 বছরের অনুশীলন থাকতে হবে অ্যাডভোকেট হিসাবে, এবং তাকে যে আইন দ্বারা নির্ধারিত অর্থাৎ যে কোয়ালিফিকেশন দরকার হয় সেই কোয়ালিফিকেশনও তাকে ফুলফিল করতে হবে। তো আমরা এখানে আর্টিকেল 95-এ আমরা দেখতে পাচ্ছি যে একজন আইনজীবী কিভাবে সুপ্রিম কোর্ট থেকে একজন সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে উন্নীত হবে সেগুলার মানে রিকোয়ারমেন্ট। আমরা দ্বিতীয়তে যাব। দ্বিতীয় যে বিষয়গুলো সেটা হচ্ছে আর্টিকেল 95। আর্টিকেল 95-এ বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, বাংলাদেশের বিচারকদের কে নিয়োগ দিবে। এখানে বলা আছে চিফ জাস্টিসকে নিয়োগ দিবে প্রেসিডেন্ট, বাংলাদেশের যে প্রধান বিচারপতি থাকবে তাকে নিয়োগ দিবে হচ্ছে রাষ্ট্রপতি, এবং চিফ জাস্টিসের পর অন্যান্য যে অধস্তন আদালতের বিচারক সেগুলো প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সাথে পরামর্শক্রমে অর্থাৎ প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে অন্যান্য বিচারকগণকে নিয়োগ দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল 95-এ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অর্থাৎ বিচারকদের নিয়োগ বিধি সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে, সংবিধানের আর্টিকেল 95-এ বলা আছে, অর্থাৎ সংবিধানের 95 অনুচ্ছেদে বলা আছে যে বিচারকদের নিয়োগ কে দিবে, অর্থাৎ প্রধান বিচারপতিকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি, এবং অন্যান্য যে অধস্তন আদালতের বিচারক থাকবে তাদেরকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে নিয়োগ দিবে। তা এখানে তারপরে আমরা যাব আর্টিকেল 96। আর্টিকেল 96-এ এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা আছে, যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিধান যে কোন আর্টিকেলের কোন অনুচ্ছেদে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্পর্কে বলা আছে। আর্টিকেল 96-এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসলে কোনো বিচারক যদি বিচার করার অযোগ্য হয় তাহলে তাকে অপসারণ করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে, এবং সেই তদন্ত রিপোর্ট রাষ্ট্রপতিকে দিবে। রাষ্ট্রপতি যদি দেখে যে সেখানে কোনো বিচারক তার বিচার কার্য সম্পাদন করতে অক্ষম, অর্থাৎ সে ফিজিক্যালি মেন্টালি সে সক্ষম নয় সেক্ষেত্রে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে গিলটি অফ গ্রস মিসকন্ডাক্ট, এবং সে যদি গুরুতর অসদাচরণের তার বিরুদ্ধে যদি গুরুতর অসদাচরণের অভিযোগ পাওয়া যায়, এই দুইটি গ্রাউন্ড যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বিচারককে অপসারণ করা যাবে। অর্থাৎ আমরা এখানে সংক্ষেপে যদি বলে থাকি যে একজন বিচারককে কিভাবে অপসারণ করা যাবে, সেক্ষেত্রে আর্টিকেল 96-এ বলা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেক্ষেত্রে বিচারকের কি দুর্বলতা রয়েছে বা কি দোষ ত্রুটি রয়েছে সেগুলা অনুসন্ধান করবে, এবং সেই অনুসন্ধান রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠাবে, এবং রাষ্ট্রপতি যদি দেখে কোনো বিচারক সে বিচার কাজ পরিচালনা করতে অক্ষম এবং সে ফিজিক্যালি মেন্টালি ইনক্যাপাবল, এবং সে কোনো ধরনের গুরুতর মিসকন্ডাক্ট যে গিলটি অফ গ্রস মিসকন্ডাক্ট যেটা গুরুতর অসদাচরণের অভিযোগ আনা হয় তার কারো বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে বিচার বিভাগ থেকে অপসারণ করবে। আরেকটি হচ্ছে যে আর্টিকেল 96-এর 1-এ সেখানে আমরা 96-এর 1-এ টেনিওর অফ অফিসেস অফ জাজেস, মানে প্রথমত আমরা একটা বিষয় আলোচনা করতে ভুলে গিয়েছি, দুঃখিত, যে আর্টিকেল 96-এর 1-এ যে বিচারকরা কত বছর পর্যন্ত তাদের বিচার কার্য পরিচালনা করতে পারে সেটা হচ্ছে 67 ইয়ার্স। বিচারকদের চাকরির মেয়াদ হচ্ছে 67 ইয়ার্স, তারা 67 বছর বয়স পর্যন্ত বিচার কার্য পরিচালনা করতে পারবে, তারপরে তারা অপশন নেবে। তো এটাও আর্টিকেলের 96-এর 1-এ বলা আছে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখব, আর্টিকেল 96-এর 8-এ কী বলা আছে। আমরা বলেছিলাম যে আর্টিকেল 96-এ বলা আছে যে কোনো বিচারককে যদি তাকে বিচার কাজের জন্য অযোগ্য ঘোষণা করতে হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। এখন সেটাও আমি বলেছি, কিন্তু কোনো বিচারক যদি তার বিচার কাজ থেকে রিজাইন নিতে চায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বলা আছে, সেটা আর্টিকেল 96-এর 8-এ বলা আছে যে কোনো বিচারক যদি আর বিচার কাজ পরিচালনা করতে না চায় তাহলে সে কিন্তু রাষ্ট্রপতির নিকট তার স্বাক্ষর যোগে একটা আবেদনপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। তাহলে এখানে দুইটা পদ্ধতি, অর্থাৎ আর্টিকেল 96টা আমরা গুরুত্বপূর্ণ দেখতে পাই যেখানে টেনিওর অফ অফিস অফ জাজেস,
যে বিচারকদের চাকরির বয়সসীমা সেখানে 67 বছর পর্যন্ত চাকরি করতে পারবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে কোনো বিচারক যদি বিচার কার্যের অযোগ্য হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে বিচারক পদ থেকে অপসারণ করতে হবে, এবং আবার যদি কোনো বিচারক নিজে বিচার কাজ থেকে ইস্তফা নিতে চায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট তাকে আবেদনপত্র জমা দিতে হবে এবং সেটা তার স্বাক্ষরযুক্ত হতে হবে। তো আমাদের এই ছিল যে আর্টিকেল 95-এ সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা আছে, সেখানে দুইটা বিভাগের কথা বলা আছে, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। তারপর আর্টিকেল 96-এ বলা আছে বিচারকদের বয়সসীমা এবং তাদেরকে কীভাবে অপসারণের কথা, তাদেরকে কীভাবে অপসারণ করা হবে সেগুলোর কথা। এখন আমরা যাব যে আর্টিকেল 101, আর্টিকেল অনুচ্ছেদ 101-এ কী বলা আছে। আর্টিকেল 101-এ কি বলা আছে সেটা আমরা দেখব, যে এখানে জুরিসডিকশন অফ হাইকোর্ট ডিভিশন, যে হাইকোর্ট ডিভিশনের জুরিসডিকশন সম্পর্কে বলা আছে, যে সংবিধানে হাইকোর্ট ডিভিশনের জুরিসডিকশন সম্পর্কে বলা আছে যে জুরিসডিকশনটা তাদের দুইটা উৎসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে যে সংবিধান এবং অর্ডিনারি ল। অর্থাৎ হাইকোর্ট বিভাগের ক্ষমতা এখতিয়ারের উৎস হচ্ছে দুইটা, সংবিধান এবং হচ্ছে অর্ডিনারি ল। এই দুইটা উৎসের উপর ভিত্তি করে হাইকোর্ট ডিভিশনের এখতিয়ারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাংবিধানিক এখতিয়ার এবং সাধারণ এখতিয়ার। আমি আবারও বলি যে হাইকোর্ট বিভাগের ক্ষমতা এবং উৎসকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান এবং সাধারণ আইনের উপর ভিত্তি করে সাংবিধানিক এখতিয়ার এবং সাধারণ আইনের উপর ভিত্তি করে সাধারণ এখতিয়ার। তো আমরা সাধারণ এখতিয়ারকে বলবো যে দেশের সাধারণ আইনগুলো যে এখতিয়ার দিয়ে থাকে হাইকোর্ট বিভাগকে সেগুলো হচ্ছে সাধারণ এখতিয়ার। যেমন আমরা বলতে পারি সাধারণ এখতিয়ারগুলো, যে সাধারণ এখতিয়ার 4 ধরনের হতে পারে, যে অরিজিনাল জুরিসডিকশন যেটাকে আমরা বলি আদি এখতিয়ার, এরপর হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন যেটাকে হচ্ছে আপিল এখতিয়ার, রিভিশনাল এখতিয়ার এবং হচ্ছে রেফারেন্স এখতিয়ার। অর্থাৎ সাধারণ এখতিয়ার 2 ধরনের হয়ে থাকে, সাধারণ এখতিয়ার 4 ধরনের হয়ে থাকে, আদি এখতিয়ার, আপিল এখতিয়ার, রিভিশনাল এখতিয়ার এবং হচ্ছে রেফারেন্স এখতিয়ার। তো আমরা অরিজিনাল জুরিসডিকশন বা আদি এখতিয়ার বলতে কি বুঝি? আমরা আদি এখতিয়ার বলতে বুঝবো যে হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ার আছে কিনা। অবশ্যই সাধারণ আইনগুলো আদি এখতিয়ার দিয়েছে যে সরাসরি কিছু কিছু বিষয়ের মামলা সরাসরি হাইকোর্ট ডিভিশনে করতে হয়। অর্থাৎ আদি এখতিয়ার হচ্ছে যেই সব বিষয়ের মামলা সরাসরি হাইকোর্ট ডিভিশনে করতে হয়, সেগুলো যদি হাইকোর্ট ডিভিশন তার পাওয়ার এক্সারসাইজ করতে পারে সেক্ষেত্রে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন। অর্থাৎ অ্যাজ এ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যে এখতিয়ার যে আদালত করে থাকে সেটাই হচ্ছে সেই আদালতের আদি এখতিয়ার। ওইরকম হাইকোর্ট ডিভিশন যেমন কোম্পানি আইন 1913, এরপরে হচ্ছে যে অ্যাডমিরালটি আইন এবং কিছু আইনের বিষয় সেটা হাইকোর্ট ডিভিশনে সরাসরি দায়ের করতে হয় এবং সেটা কিন্তু সংসদ কর্তৃক সাধারণ আইন দ্বারা পাশকৃত এবং সাধারণ আইন বলে দেয় যে কোন কোন বিষয় সরাসরি হাইকোর্টে দায়ের করতে হবে। তো সেই ক্ষেত্রে সাধারণ আইনগুলা যে কোম্পানি আইন, অ্যাডমিরালটি আইন, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনকে আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন দিয়েছে। তো আমরা সাধারণ এখতিয়ার দেখলাম যেটা অরিজিনাল জুরিসডিকশন, হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন আছে এবং সেটা সাধারণ আইন যেমন কোম্পানি আইন সেটাকে এনশিওর করেছে, অ্যাডমিরালটি আইন সেখানে এনশিওর করেছে। তারপরে দেখব আমরা অ্যাপিলেট জুরিসডিকশন, যে হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার আছে কিনা। আমরা সবাই জানি যে হাইকোর্ট ডিভিশনের আপিল এখতিয়ার আছে, যেমন ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি সবগুলো আইনই কিন্তু হাইকোর্ট বিভাগে আপিল এখতিয়ার দিয়েছে। অর্থাৎ অধস্তন আদালতে যদি কেউ মানে সংক্ষুব্ধ ব্যক্তি যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু অনেকেই হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। তো আমরা এক্ষেত্রে দেখতে পারি যে হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার আছে এবং সেটা সাধারণ আইন যেমন সিআরপিসি এবং সিপিসি সেটা দিয়েছে, অর্থাৎ আপিল এখতিয়ার দিয়েছে, যেটাকে আমরা অ্যাপিলেট জুরিসডিকশন হিসাবে বলছি। তৃতীয়ত হচ্ছে তৃতীয়তে আমরা যাব রিভিশনাল এখতিয়ার।
রিভিশনাল এখতিয়ার হচ্ছে যে এখতিয়ার বলে হাইকোর্ট ডিভিশন তার অধস্তন আদালতের যে রায় আছে সেগুলার মানে সে রায়গুলো পরীক্ষা করতে পারে, সেগুলোকে আমরা রিভিশনাল এখতিয়ার বলে থাকবো। অর্থাৎ যে এখতিয়ারের কারণে, যে জুরিসডিকশনের কারণে হাইকোর্ট বিভাগ তার অধস্তন আদালতের রায়গুলো পরীক্ষা করতে পারে সেটাকে রিভিশনাল এখতিয়ার বলে। যেমন আমরা সিপিসির আর্টিকেল 115-এ বলা আছে যে হাইকোর্ট বিভাগ তার অধস্তন যে আদালত আছে, দেওয়ানি আদালত, সেই আদালতের মামলার রায়গুলা পরীক্ষা করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিভিশনাল এখতিয়ারের কথা সিপিসির সেকশন 115-এ বলা আছে, সেটা রিভিশনাল এখতিয়ার হিসাবে কনসিডার করা হয়। তারপরে আমরা যদি রেফারেন্স এখতিয়ার বলি, যে অধস্তন আদালত থেকে যদি কোনো মামলার আইনগত প্রশ্ন হাইকোর্ট বিভাগে পাঠানো হয় এবং হাইকোর্ট বিভাগ যে এখতিয়ার বলে সেটা পরীক্ষা করতে পারে এবং তার মতামত দিতে পারে, তাকে হাইকোর্ট বিভাগের রেফারেন্স এখতিয়ার বলে। যদি আমরা সিপিসির আর্টিকেল সেকশন 113 দেখি, অর্থাৎ 113 ধারায় দেখি, সেখানে কিন্তু হাইকোর্ট বিভাগকে রেফারেন্স এখতিয়ার দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনকে রেফারেন্স এখতিয়ার দিয়েছে কে? সিপিসির সেকশন 113, অর্থাৎ 113 অনুচ্ছেদ। অর্থাৎ রেফারেন্স এখতিয়ারটা হচ্ছে যে অধস্তন আদালত কর্তৃক যদি কোনো মামলা হাইকোর্টে পাঠানো হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য অথবা তার মতামত দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ডিভিশন সেটার আর মতামত দিতে পারে এবং পরীক্ষা করতে পারে, এবং যে এখতিয়ার বলে এই পরীক্ষাটা করতে পারে সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স এখতিয়ার। তো আমরা যে সাধারণ এখতিয়ার আমরা দেখেছি, যে সাধারণ আইনগুলা হাইকোর্ট ডিভিশনকে যে এখতিয়ার দিয়েছে সেগুলো 4 প্রকার: অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন এবং রেফারেন্স জুরিসডিকশন। আশা করি আমরা সবাই এই জিনিসটি বুঝতে পেরেছি। তারপর আমরা আসবো যে হাইকোর্ট ডিভিশনের সাংবিধানিক এখতিয়ার কী, অর্থাৎ সংবিধান হাইকোর্ট ডিভিশনকে কি কি জুরিসডিকশন দিয়েছে। তো আমরা এক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের সাংবিধানিক এখতিয়ার যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখে থাকবো যে 3টি এখতিয়ার দিয়েছে সংবিধান। অর্থাৎ 3টি এখতিয়ার কী কী? রিট জারির এখতিয়ার বা রিট জুরিসডিকশন, তৃতীয়ত হচ্ছে হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণমূলক অধিকার এখতিয়ার, অর্থাৎ জুরিসডিকশন অ্যাজ টু সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার কোর্ট, এবং তৃতীয়ত হচ্ছে জুরিসডিকশন অ্যাজ টু ট্রান্সফার অফ কেসেস, অর্থাৎ মামলা হস্তান্তরের ক্ষমতা। অর্থাৎ হাইকোর্ট বিভাগের সাংবিধানিক এখতিয়ার 3টি, অর্থাৎ সংবিধান তাকে 3টি এখতিয়ার দিয়েছে, 3টি জুরিসডিকশন দিয়েছে। সেটি হচ্ছে রিট জারির এখতিয়ার, যা আমরা জানি যে সংবিধানের আর্টিকেল 102 অনুযায়ী হাইকোর্ট ডিভিশন রিট জারি করতে পারে, এবং এই রিট জারিটা কিন্তু শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনে করতে পারে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনেই কিন্তু সর্বপ্রথম রিট জারির জন্য যদি কেউ যেতে চায় তাহলে হাইকোর্ট ডিভিশনেই যায়। সেজন্য আমরা হাইকোর্ট ডিভিশনের এই যে রিট জারির ক্ষমতাটা, সেটা কিন্তু একটা অরিজিনাল জুরিসডিকশন হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ রিট জারির জুরিসডিকশন শুধুমাত্র আমরা বলে থাকি যে হাইকোর্ট ডিভিশনের আছে, এবং হাইকোর্ট ডিভিশন 102 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করে, অর্থাৎ আর্টিকেল 44 অনুযায়ী যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করে, সেক্ষেত্রে সে রিট পিটিশন দায়ের করতে পারে হাইকোর্ট ডিভিশনে, এবং সেভাবে হাইকোর্ট ডিভিশন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, যদি লঙ্ঘিত হয়ে থাকে সেগুলো বলবৎ করার জন্য আদেশ প্রদান করে থাকে। তো আমরা দেখেছি যে সংবিধান হাইকোর্ট ডিভিশনকে রিট জারির এখতিয়ার দিয়েছে, এবং সেই রিট জারির এখতিয়ারটা মূলত হচ্ছে একটা অরিজিনাল জুরিসডিকশন, যেটা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা হাইকোর্ট ডিভিশন ব্যবস্থা নিয়ে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জুরিসডিকশন অ্যাজ টু সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার কোর্ট, অর্থাৎ আর্টিকেল 109-এ বলা আছে যে হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণমূলক ক্ষমতা। অর্থাৎ আর্টিকেল 109 অনুচ্ছেদে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ তার অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে অবশ্যই হাইকোর্ট বিভাগের অধস্তন হতে হবে। অর্থাৎ আর্টিকেল 109-এ বলা আছে যে হাইকোর্ট ডিভিশন তার অধস্তন সকল আদালতের সুপারভাইজারি পাওয়ার আছে, অর্থাৎ সে সুপারভাইজ করতে পারে, সেগুলোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করতে পারে, সেটা আর্টিকেল 109 অনুচ্ছেদে বলা আছে। এবং আমরা দেখতে পাই যে আর্টিকেল 109 অনুচ্ছেদ সেটা কিন্তু আদালত সুও মোটু, অর্থাৎ নিজ ইচ্ছায়
সেটা করতে পারে, কিন্তু আর্টিকেল 102 কিন্তু সেটা পারে না। আর্টিকেল 102 কিন্তু কোনো আবেদনের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কারো যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, যেটাকে আমরা লোকাস স্টিংডি বা সংক্ষুব্ধ ব্যক্তি বলে থাকি, যে সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা 102 অনুযায়ী রিট পিটিশন দায়ের করার জন্য আবেদন করে। তো সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন ব্যবস্থা নিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের পাওয়ারটা কিন্তু ডিসক্রিশনারি নয়। আর আর্টিকেল 109 কিন্তু সরাসরি যে হাইকোর্ট ডিভিশন ব্যবস্থা নিতে পারে, এবং সে সুও মোটো অর্থাৎ নিজ ইচ্ছায় কিন্তু সেক্ষেত্রে সে যে সুপারভাইজারি পাওয়ারটা সেটাকে এক্সারসাইজ করতে পারে। তো আমরা আর্টিকেল 1019-এ দেখেছি যে এখানে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করতে পারে। তারপরে আমরা আসি যে জুরিডিকশন অ্যাজ টু ট্রান্সফার অফ কেসেস, অর্থাৎ মামলা হস্তান্তরের ক্ষমতা, সেটাও কিন্তু হাইকোর্ট ডিভিশনের আছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 110-এ সে ক্ষমতাটা দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে, অর্থাৎ মামলা ট্রান্সফার করার ক্ষমতা। অর্থাৎ এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার অধস্তন যে আদালত, সেই আদালত থেকে মামলা ট্রান্সফার করে কিন্তু নিজে বিচার করতে পারে, অথবা যে আদালত থেকে মামলাটা ট্রান্সফার করে এনেছে সেই মামলাটা সেখানে কিন্তু তারা তাদের যে আইনের প্রশ্নটি সেটা আচ্ছা, আমাদের সাথে লাইভে আছেন আমাদের আইন বিভাগের সম্মানিত শিক্ষক আবু বকর সিদ্দিক মাসুম স্যার। স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে লাইভে থাকার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আসলে আমাদের অনেক বেশি ম্যাটেরিয়ালের সমস্যা, যে কারণে সঠিকভাবে আমরা যে আমাদের স্লাইডগুলো করেছিলাম সেগুলো আমরা দেখাতে পারছি না, বা আমরা যে লেখাগুলো দেখাচ্ছি সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তবে আশা করি যে আমি যা কিছু বলছি সেগুলোর কিছুটা হলেও সবার জন্য উপকার বয়ে আনবে। তো আমরা দেখেছি যে সাংবিধানিক এখতিয়ার, সংবিধান হাইকোর্ট ডিভিশনকে 3টে এখতিয়ার দিয়েছে। তার মধ্যে আমরা দেখেছি আর্টিকেল 102 যেটা হাইকোর্ট বিভাগকে রিট জারির এখতিয়ার দিয়েছে, এবং আমরা দেখেছি আর্টিকেল 109 যেখানে হাইকোর্ট ডিভিশনকে তার অধস্তন আদালতগুলোর তদারকি করার ক্ষমতা দিয়েছে, এবং আমরা দেখেছি আর্টিকেল 110 যেখানে হাইকোর্ট বিভাগ তার অধস্তন আদালতসমূহের মামলা ট্রান্সফার করতে পারে, এবং সে নিজে সেগুলোর নিষ্পত্তি করতে পারে, অথবা নিজে নিষ্পত্তি করে সেগুলা মীমাংসার জন্য সে রায়ের নিষ্পত্তিকৃত রায়ের নকলসমূহ অধস্তন আদালতে পাঠাতে পারে, এবং সেক্ষেত্রে অধস্তন আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন কর্তৃক যে রায়ের নকল পাঠানো হয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে মামলার বিচার কার্য সমাধান করবে। তো আমরা এক্ষেত্রে একটি বিষয় আমরা নিয়ে আসব, সেটা হচ্ছে যে সংবিধানের আর্টিকেল 102 এবং 109-এর মধ্যে বেসিক পার্থক্য। আর্টিকেল 102 ভার্সেস আর্টিকেল 109, অর্থাৎ সেক্ষেত্রে আমি প্রায় বলে ফেলেছি যে 102 অনুচ্ছেদে কোনো ব্যক্তি যখন মানবাধিকার লঙ্ঘিত হবে, অর্থাৎ এই বলে সে রিট পিটিশন দায়ের করবে, অর্থাৎ লিখিত আবেদন করবে হাইকোর্ট ডিভিশনে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন ব্যবস্থা নিতে পারে। কিন্তু আর্টিকেল 109 অনুযায়ী হাইকোর্ট ডিভিশন তার অধস্তন আদালতের প্রতি কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ সরাসরি সুও মোটো সে ব্যবস্থা নিতে পারে। এবং আমরা দেখেছি যে আর্টিকেল 102 কিন্তু যে কোনো আর্টিকেল 102 যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে কিন্তু সে অর্ডার বা আদেশ দিতে পারে, আর 109 হচ্ছে যে অধস্তন আদালতের বিরুদ্ধে সে অর্ডার দিতে পারে। শুধুমাত্র আর্টিকেল 109 শুধুমাত্র অধস্তন আদালতের বিরুদ্ধে আদেশ দিতে পারে, আর আর্টিকেল 102 হচ্ছে অধস্তন যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে। এবং আরেকটা পাওয়ার আমরা দেখি যে আর্টিকেল 102-এর যে পাওয়ার সেটা কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার নয়, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন চাইলেই সেখানে ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, কিন্তু আর্টিকেল 109 কিন্তু সেটা হাইকোর্ট ডিভিশনের ডিসক্রিশনারি পাওয়ার। তো আমরা রিট জারির ক্ষমতা দেখেছি যে সাংবিধানিক এখতিয়ার, হাইকোর্ট ডিভিশনের সাংবিধানিক এখতিয়ার আছে, সেটা হচ্ছে রিট জারি করতে পারে। তো আমরা রিটটা মূলত কি এটা অবশ্যই জানা থাকার কথা।
যে আমরা রিট বলতে কি বোঝাই, যে এখানে বলা আছে যে রিট হচ্ছে আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। অর্থাৎ রিট হচ্ছে কোনো যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। এই রিট শব্দটার উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে হয়েছিল, এবং সেখানের যে রাজা বা রানী তারা কিন্তু প্রায় কিছু প্রায়ই তারা এই বিধানটার চালু ছিল, রিটটার। অর্থাৎ রাজা বা রানীরা ব্যবহার করতো বলে রিট শব্দটা, এই জন্য এটাকে রয়্যাল প্রেরোগেটিভ বলা হয় বা রাজকীয় বিশেষাধিকার বিশেষ। অর্থাৎ রাজা বা রানী এই অধিকারটাকে এক্সারসাইজ করতো, কোনো নাগরিক কিন্তু এই অধিকারটা এক্সারসাইজ করতে পারতো না। তো এই রিট আমরা দেখেছি যে ইংল্যান্ডে সর্বপ্রথম উৎপত্তি হয়। অর্থাৎ এই রিট শব্দটা দ্বারা আমরা বোঝাবো যে আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ, অর্থাৎ একটা আদেশ হিসেবে কাউন্ট হবে এই রিটটা। অর্থাৎ যেমন হাইকোর্ট ডিভিশন বিভিন্ন রিট প্রদান করে থাকে। এখন রিটগুলা আমরা কয় ধরনের রিট পাই? আর্টিকেল 102 যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা 5 ধরনের রিট পাই। অর্থাৎ সেগুলোকে আমরা রিট বলি এবং সেগুলোকে প্রেরোগেটিভ রিট বলা হয়। আর প্রেরোগেটিভ রিটকে আমরা 5 ভাগে ভাগ করেছি: রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ ম্যান্দামাস, রিট অফ প্রহিবিশন এবং রিট অফ সার্টিউরেরি, রিট অফ কিউ ওয়ারেন্টু। আমরা 5 ধরনের রিট পাই। আশা করি আমরা এই নামগুলো মুখস্থ করব। যে 5 ধরনের রিট আছে: রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ ম্যান্দামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্টিউরেরি, রিট অফ কিউ ওয়ারেন্টু। এখন আমি এই 5টি রিট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আসলে রিট অফ হেভিয়াস কর্পাস কি? যে আমরা হেভিয়াস কর্পাস শব্দটাকে যদি বিশ্লেষণ করি, অর্থাৎ হেভিয়াস কর্পাস শব্দটার অর্থ হচ্ছে যে টু হ্যাভ এ বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। কোনো ব্যক্তিকে সরকার বা অন্য কেউ যদি আটক করে তাহলে তাকে কী কারণে আটক করা হয়েছে সেটা জানতে চেয়ে এবং বন্দীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে হাইকোর্ট ডিভিশন কিন্তু রিট অফ হেভিয়াস কর্পাস জারি করতে পারে। অর্থাৎ রিট অফ হেভিয়াস কর্পাস বলতে আমরা বুঝবো যে যখন হাইকোর্ট ডিভিশন কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করার জন্য আদালতে আটককারীকে নির্দেশ দিবে, সেটাকেই রিট অফ হেভিয়াস কর্পাস বলে। এবং এই রিট অফ হেভিয়াস কর্পাসটা কিন্তু মূলত ব্যক্তি স্বাধীনতা বা পার্সোনাল লিবার্টিকে এনশিওর করার জন্য এই রিট অফ হেভিয়াস কর্পাসটির বিধান রাখা হয়েছে। অর্থাৎ আমরা সংবিধানের আর্টিকেল 102-তে প্রত্যক্ষভাবে এই রিট অফ হেভিয়াস কর্পাসের শব্দটি কথা না শুনলেও আমরা কিন্তু পরোক্ষভাবে এই রিট অফ হেভিয়াস কর্পাস কথাটি আমরা পাই, যে বন্দী ব্যক্তিকে সশরীরে হাজির করতে হবে। অর্থাৎ কাউকে যদি আটক করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে হাজির করা এবং তাকে কী কারণে আটক করা হয়েছে সেটা কিন্তু জানার অধিকার সবারই আছে। তো সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন রিট অফ হেভিয়াস কর্পাস অর্থাৎ বন্দি প্রদর্শন রিট দায়ের করতে পারে। সেক্ষেত্রে বন্দি ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য আটককারীকে নির্দেশ দিতে পারে। তো আমরা আশা করি যে রিট অফ হেভিয়াস কর্পাস সম্পর্কে একটা ধারণা লাভ করেছি, যে টু হ্যাভ এ বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ বন্দি ব্যক্তিকে সশরীরে হাজির করা, সেটাই মূলত হচ্ছে বন্দি প্রদর্শন রিট অথবা রিট অফ হেভিয়াস কর্পাস। তারপরে আমরা যাব যে রিট অফ ম্যান্দামাস। রিট অফ ম্যান্দামাস কি? আমরা যদি ম্যান্দামাস দেখতে পাই, যে ম্যান্দামাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ, অর্থাৎ এর অর্থ হচ্ছে উই কমান্ড, আমরা আদেশ বা হুকুম করছি। অর্থাৎ রিট অফ ম্যান্দামাস মানে হচ্ছে যে উই কমান্ড, আমরা আদেশ বা হুকুম করছি। এখন হাইকোর্ট ডিভিশন কাকে আদেশ বা হুকুম করছে সেটা আমরা জানব। যে কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তার আইনগত দায়িত্ব পালন করতে অস্বীকার করে কিংবা ব্যর্থ হয় তাহলে উচ্চতর আদালত কিন্তু আদেশ প্রদান করতে পারে এবং সেই কাজ করতে বাধ্য করতে পারে। তাহলে কোনো আদালত বা ট্রাইব্যুনালকে যখন হাইকোর্ট ডিভিশন কোনো কাজ করতে বাধ্য করে সেটাই কিন্তু রিট অফ ম্যান্দামাস। অর্থাৎ এখানে রিট অফ ম্যান্দামাসের বাংলা করা হয়েছে হুকুম জারি রিট। অর্থাৎ এই রিটের মধ্য দিয়ে হুকুম জারি করা হয় যে কোনো অধস্তন ট্রাইব্যুনাল অস্বীকার করে অথবা দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন তাদের কাজ পালন করতে বাধ্য করতে পারে কিন্তু এই রিট অফ ম্যান্দামাসের মাধ্যমে। অর্থাৎ আমরা জেনেছি যে ম্যান্দামাস একটা ল্যাটিন শব্দ,
অর্থাৎ ম্যান্দামাস মানে হচ্ছে উই কমান্ড, আমরা আদেশ বা হুকুম করছি। এই আদেশ বা হুকুম কারা করছে? হাইকোর্ট ডিভিশন করছে। কাদেরকে করতেছে? কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনালকে করতেছে। কেন করতেছে? কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল যদি তার উক্ত দায়িত্ব পালন করতে অস্বীকার করে কিংবা ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আদালত, হাইকোর্ট ডিভিশন রিট অফ ম্যান্দামাস জারি করতে পারে। তারপরে আমরা দেখব রিট অফ প্রহিবিশন। রিট অফ প্রহিবিশন অর্থাৎ রিট অফ প্রহিবিশন হচ্ছে যে নিষেধাজ্ঞামূলক রিট, অর্থাৎ কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ বা সংস্থা বা ব্যক্তি তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ যদি করে থাকে, ইন এক্সেস অফ জুরিসডিকশন কাজ করতে যদি উদ্যত হয়েছে, কিংবা স্বাভাবিক ন্যায় নীতির পরিপন্থী অর্থাৎ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে কোনো কাজ করতে উদ্যত হয়, তাহলে বা কাজ করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ডিভিশন তাকে অর্ডার দিতে পারে যে ওই কাজটি করা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিট অফ প্রহিবিশন বা নিষেধাজ্ঞামূলক রিট মূলত হাইকোর্ট ডিভিশন তাদের বিরুদ্ধেই প্রয়োগ করে থাকে বা তাদের বিরুদ্ধেই রিট অফ প্রহিবিশন প্রয়োগ করা হয়। অর্থাৎ যারা কারা কোনো অধস্তন আদালত, ট্রাইব্যুনাল বা কোনো ব্যক্তি বা সংস্থা যদি কোনো ইন এক্সেস অফ জুরিডিকশন তাদের অধিকার বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করতে যায়, অথবা ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অথবা স্বাভাবিক ন্যায় নীতির পরিপন্থী কোনো কাজ করতে উদ্যত হয় বা কাজ করতে যাচ্ছে, কাজটা করেনি, সেই ক্ষেত্রে রিট অফ প্রহিবিশন জারি করতে পারে হাইকোর্ট ডিভিশন। তাহলে আমরা রিট অফ প্রহিবিশন বলতে আমরা দেখেছি যে নিষেধাজ্ঞামূলক রিট, অর্থাৎ যেই রিট কোনো বেআইনি কাজকে বাধা দেয় এবং সে বেআইনি কাজটি করা হয়নি, করতে যখন উদ্যত হয়, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করতে উদ্যত হয় বা কাজটি করতে যাচ্ছে, সেক্ষেত্রে রিট অফ প্রহিবিশন প্রয়োগ করা হয়। তারপরে আমরা দেখব রিট অফ সার্টিউরেরি। রিট অফ সার্টিউরেরি, যেটার বাংলা করা হয়েছে উৎপ্রেষণ রিট। উৎপ্রেষণ রিট। এখন রিট অফ সার্টিউরেরিটা মূলত কি? এই সার্টিউরেরি শব্দটাও কিন্তু একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে টু বি সার্টিফাইড। টু বি সার্টিফাইড অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া, অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া মানে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি তার আইনগত দায়িত্ব বা তার আইনগত ক্ষমতাকে লঙ্ঘন করে কোনো কাজ করে ফেলে, অথবা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভঙ্গ করে কোনো কাজ করে ফেলে, তাহলে উচ্চতর আদালত বা হাইকোর্ট ডিভিশন কিন্তু সেই কাজকে বাতিল বা নাকচ করে দিতে পারে। আর সেটাই হচ্ছে কিন্তু রিট অফ সার্টিউরেরি। অর্থাৎ আমরা রিট অফ প্রহিবিশন এবং রিট অফ সার্টিউরেরির মধ্যে দুইটা বেসিক পার্থক্য দেখতে পাই। রিট অফ প্রহিবিশন হচ্ছে কোনো কাজ করতে উদ্যত হয় কিন্তু কাজটা করে নাই। রিট অফ প্রহিবিশন কাজটি করেনি, অর্থাৎ সেটা হচ্ছে যে কাজটি করার আগেই তাকে বাধা দেওয়ার জন্য রিট অফ প্রহিবিশন প্রয়োগ করা হয়। আর যখন কাজটা করে ফেলে এবং সেই কাজটা যদি ইন এক্সেস অফ জুরিসডিকশন এবং ভায়োলেশন অফ প্রিন্সিপাল ন্যাচারাল জাস্টিস কে লঙ্ঘন করে কোনো কাজ করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই কাজটিকে বাতিল বা নাকচ করার জন্য রিট অফ সার্টিউরেরি প্রয়োগ করা হয়। অর্থাৎ আমরা এখানে রিট অফ প্রহিবিশন এবং রিট অফ সার্টিউরেরি জিনিসটা মনে রাখবো অবশ্য, যে আমরা যে রিট অফ প্রহিবিশন মূলত কোনো কাজ করার আগে দেয়া হয়ে থাকে, আর রিট অফ সার্টিউরেরি হচ্ছে কোনো কাজ করার পরে দেয়া হয়ে থাকে। আর রিট অফ প্রহিবিশন হচ্ছে কোনো কাজ শুরুতে বন্ধ করে দেওয়া, আর রিট অফ সার্টিউরেরি হচ্ছে কোনো কাজ করার পর সেটাকে বন্ধ রাখা বা বাতিল করে দেয়া। তাহলে আমরা আবার দেখতে পাই যে কোনো মামলা চলাকালীন সময়েও কিন্তু রিট অফ প্রহিবিশন জারি করা যায়। আবার রিট অফ সার্টিউরেরি যদি প্রয়োগ করতে হয় বা রিট অফ সার্টিউরেরি অর্ডার যদি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মামলা শেষ হওয়ার পরেই দেওয়া যায়। তাহলে মামলা চলাকালীন সময়ে রিট অফ প্রহিবিশন দেওয়া যেতে পারে। রিট অফ সার্টিউরেরি হচ্ছে কোনো মামলা চলার সর্বশেষ পর্যায়ে, মানে মামলা শেষ হওয়ার পরে। এরপরে আমরা যাব সর্বশেষ যে আমাদের দেশে প্রচলিত যে রিটটা, সেটা হচ্ছে রিট অফ কিউ ওয়ারেন্টু। অর্থাৎ রিট অফ কিউ ওয়ারেন্টু হচ্ছে কারণ দর্শাও রিট। কারণ দর্শাও রিট কোন অধিকারে, অর্থাৎ কিউ ওয়ারেন্টু কথাটির অর্থ কিন্তু হচ্ছে বাই হোয়াট ওয়ারেন্ট অর অথরিটি। বাই হোয়াট ওয়ারেন্ট অর অথরিটি মানে কোন অধিকারে তুমি ওই চেয়ারটি হোল্ড করে আসো,
কোনো পাবলিক অফিস যদি কেউ বেআইনিভাবে হোল্ড করে থাকে, তার সেই ধরনের কোনো যোগ্যতা নেই কাজটি করার মতো, এবং কোনো কিছু বেদখল মানে দখল করে আছে, তার যোগ্যতা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ডিভিশন তাকে কারণ দর্শানোর আদেশ দিতে পারে যে তুমি কোন যোগ্যতায় সেই পাবলিক অফিসটি হোল্ড করে আসো। তো এখানে একটি শর্ত আছে, সেইটি হচ্ছে যে যেই পদটির কথা বলা হচ্ছে সেটা অবশ্যই সংবিধান কর্তৃক স্বীকৃত বা দেশের সাধারণ আইন কর্তৃক স্বীকৃত কিন্তু পাবলিক অফিস হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ডিভিশন এই রিট অফ কিউ ওয়ারেন্ট জারি করতে পারে, অর্থাৎ কারণ দর্শার রিট জারি করতে পারে যে কোনো পাবলিক অফিস হোল্ড করে আছে কিন্তু তার যোগ্যতা নাই, কিন্তু সে কেন হোল্ড করে আছে সেটার কারণ দর্শানোর জন্য কিন্তু রিট অফ কিউ ওয়ারেন্টের কথা সংবিধান রিট অফ কিউ ওয়ারেন্ট জারি করা হয়। তাহলে আমরা রিট অফ কিউ ওয়ারেন্ট 3টা শর্ত দেখব। সেটা হচ্ছে সংবিধান বা আইন কর্তৃক সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে, যে মানে কোনো স্বীকৃত পদ হতে হবে সংবিধান বা সাধারণ আইন কর্তৃক, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সে দখল করে আছে কিনা, এবং সেটাকে সেখানে তার যোগ্যতা নেই, অথবা এখানে কিন্তু আবেদনকারীকে সংক্ষুব্ধ হওয়ার প্রয়োজন নেই, মানে কোনো লোক অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই, সংক্ষুব্ধ ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে যে কোনো ব্যক্তি কিন্তু এই কারণ দর্শাও রিটের আবেদন করতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে যে দখলদার মানে যে পদটি দখল করে আছে তাকে কিন্তু অবশ্যই অযোগ্য হতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে রিট অফ কিউ ওয়ারেন্ট জারি করা যায়। তাহলে আমরা 5 ধরনের রিটের কথা জেনেছি। রিট অফ হেভিয়াস কর্পাস, যেটা হচ্ছে টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট, কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিট অফ ম্যান্দামাস, যে আমরা আদেশ বা হুকুম করছি যে কোনো কাজ যদি অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল করতে অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কাজটি করাতে বাধ্য করতে পারে, এবং সেই বাধ্য করার মধ্য দিয়ে যে আদেশ জারি করা হয় সেটা হচ্ছে কিন্তু রিট অফ ম্যান্দামাস। তারপর হচ্ছে রিট অফ প্রহিবিশন, যেটা হচ্ছে যে তাকে নিষেধাজ্ঞামূলক রিট, অর্থাৎ যে কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল বা কোনো ব্যক্তি বা সংস্থা যদি কোনো কাজ করতে উদ্যত হয় এবং সেটা ইন এক্সেস অফ জুরিডিকশন এবং ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে কাজটি করা থেকে বিরত রাখার জন্য এই রিট অফ প্রহিবিশন জারি করা হয়। তারপর হচ্ছে রিট অফ সার্টিউরেরি, অর্থাৎ এখানে বলেছে টু বি সার্টিফাইড বা বিশেষভাবে জ্ঞাত হওয়া। যদি হাইকোর্ট ডিভিশন বিশেষভাবে জ্ঞাত হয় যে কোনো অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল কোনো বেআইনি কাজ করেছে, অর্থাৎ ইন এক্সেস অফ জুরিডিকশন এবং ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করে কোনো ধরনের বেআইনি কাজ করেছে, তাহলে সেই কাজটিকে বাতিল করে দেওয়ার জন্য কিন্তু রিট অফ সার্টিউরেরি হাইকোর্ট ডিভিশন দিতে পারে। তারপরে হচ্ছে রিট অফ কিউ ওয়ারেন্ট, যেটা কারণ দর্শাও রিট, যে আমি এখানে চেয়ারটি হোল্ড করে আছি পাবলিক চেয়ার অর্থাৎ পাবলিক অফিস, সেক্ষেত্রে আমার কোনো ধরনের যোগ্যতা নেই, কিন্তু আমি কোন যোগ্যতায় বসে আছি সেটার কারণ দর্শানোর জন্য কিন্তু এই রিট অফ কিউ ওয়ারেন্ট হাইকোর্ট ডিভিশন থেকে জারি করতে পারে। তো আমরা এখানে 5 ধরনের রিট সম্পর্কে জেনেছি, এবং এটা বিজিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট বা যে কোনো অ্যাডভোকেসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এই রিটগুলো আর্টিকেল 102 থেকে যে প্রয়োগ করা হয় সেটা আমরা জেনেছি, অর্থাৎ আর্টিকেল 102-এ এই 5 ধরনের রিটের কথা প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে বলা আছে, এবং সেই রিটগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। আমি আশা করি যে সবাই আমরা রিটগুলো সম্পর্কে জানতে পেরেছি, এবং রিটগুলো কেন জারি করা হয় সেগুলোও জানতে পেরেছি। যে সংবিধানের 44 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি মনে করে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে, তাহলে সেই সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট ডিভিশনে আবেদন করবে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, বা সেই আবেদনের ভিত্তিতে কিন্তু হাইকোর্ট ডিভিশন ব্যবস্থা নেবে, এবং সে দেখবে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা। যদি সত্যিকার অর্থে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে রিট জারি করবে। এখন আমরা এই রিটগুলা কেন জারি করে, কখন কোন রিট জারি করতে হয়, আমরা এই সকল বিষয়ে মোটামুটি ধারণা পেয়েছি। আমি আশা করি যে এই রিটগুলো সম্পর্কে আরও ভালো ধারণার জন্য আমাদের নিজেদেরকে বাসায় পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি যে লাইভে এখনও অনেকে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমাদের সময় প্রায় গণিয়ে আসছে।
আমরা প্রায় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ থেকে বিদায় নিব। তা আমরা হচ্ছে যে আমরা আরেকটি প্রশ্নে চলে যাব, যেটি জুডিশিয়ারিতে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। আসলে কি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, অথবা বিচার বিভাগ স্বাধীন এই কথাটির ভিত্তি কী, অথবা বিচার বিভাগ স্বাধীন হওয়ার জন্য সেক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীন এই কথাটির জন্য মানে কিভাবে প্রমাণ করব যে বিচার বিভাগ স্বাধীন হওয়ার শর্ত বা কন্ডিশন, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা দেখি যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে 3 ধরনের স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ একটা হচ্ছে সাবস্টেন্টিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস, বিচারকদের নৈতিক স্বাধীনতা। দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, ব্যক্তিগত স্বাধীনতা। তৃতীয়ত হচ্ছে কালেকটিভ ইন্ডিপেন্ডেন্স অথবা সমষ্টিগত স্বাধীনতা। এখন আমরা এখানে যে সাবস্টেন্টিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস যদি দেখি, যে বিচারকদের নৈতিক স্বাধীনতা কি, আমি বিচারক, আমাকে অবশ্যই কোনো সামাজিক চাপ অথবা আমার ব্যক্তির স্বার্থ এগুলোর ঊর্ধ্বে উঠে আইন এবং বিবেকের সাহায্যে আমাকে বিচার কার্য পরিচালনা করতে হবে। এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা কথাটি বোঝাতে গেলে আমাদের প্রথমে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে সাবস্টেন্টিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস, অর্থাৎ বিচারকদের নৈতিক স্বাধীনতা। আমি কীরকম মানুষ সেটা কিন্তু বোঝাটা অনেক বড় মুশকিল, কিন্তু একজন বিচারককে নিয়োগ দিতে হলে অবশ্যই তাকে কোনো ব্যক্তিকে বিচারক নিয়োগ দিতে হলে তাকে অবশ্যই ফলো করতে হয় যে ওই ব্যক্তিটি যোগ্য কিনা, সৎ কিনা, সে আইন ও বিবেকের প্রতি শ্রদ্ধাশীল কিনা, সে বিষয়গুলোও কিন্তু আমাদের দেখতে হয়। তাহলে এখানে সাবস্টেন্টিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস, বিচার বিভাগের স্বাধীনতা বলতে প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, আমার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। আমি যদি বিচারক হয়ে থাকি আমার ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই দিতে হবে। আমাকে অবশ্যই শাসন বিভাগ এবং আইন বিভাগ থেকে চাপ মুক্ত থাকতে হবে, অন্য কোনো বিভাগ থেকে আমার প্রতি হুমকি আসা যাবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আমার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স বিচারক হিসাবে আছে। তৃতীয়ত হচ্ছে কালেকটিভ ইন্ডিপেন্ডেন্স। অনেক সময় দেখা যায় যে নির্বাহী বিভাগ এবং হচ্ছে যে আইন বিভাগ তারা কিন্তু চাপে রাখে বিচার বিভাগকে, এবং বিচার বিভাগের সার্বিক রক্ষণাবেক্ষণ বা সার্বিক তদারকি কিন্তু তারা করতে চায়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সার্বিক যে আর্থিক এবং প্রশাসনিক সকল দিককে কিন্তু বিচার বিভাগের আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মুক্ত রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে বিচার বিভাগের স্বাধীনতা আছে। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা 3 ধরনের স্বাধীনতাকে বোঝাবো। সাবস্টেন্টিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস, বিচারকদের নৈতিক স্বাধীনতা আছে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, ব্যক্তিগত স্বাধীনতা আছে কিনা। তৃতীয়ত হচ্ছে সম্পূর্ণ জুডিশিয়ারি, অর্থাৎ সমষ্টিগত স্বাধীনতা জুডিশিয়ারির আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে একটা জুডিশিয়ারি স্বাধীন। তারপরে আমরা যদি সংক্ষেপে আলোচনা করি যে কন্ডিশন ফর ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস, 3 ধরনের কন্ডিশনের কথা বলা আছে, যে 3 ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে 3 ধরনের স্বাধীনতা যদি নিশ্চিত করি তাহলে বিচার বিভাগ স্বাধীন, এই কথাটি বলা যাবে। সেটা হচ্ছে মোড অফ অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ পদ্ধতি। এরপর হচ্ছে সিকিউরিটি অফ টেনিওর, চাকরির নিশ্চয়তা। তৃতীয়ত হচ্ছে এডিকুয়েট রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ, অর্থাৎ পর্যাপ্ত বেতন ও সুবিধাদি। এখন আমাদের দেখতে হবে নিয়োগ করার সময় কোনো ব্যক্তি সৎ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক এবং উন্নত চিন্তাধারী, এবং সে নৈতিক এবং সে আইন ও বিবেকের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে সেই ব্যক্তিকেই কিন্তু তাকে বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ব্যক্তি অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে, নিরপেক্ষ হতে হবে, তাহলেই কিন্তু মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা জাগবে। অর্থাৎ নিয়োগ পদ্ধতিটা স্বচ্ছ হতে হবে, এবং সেখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে নির্বাহী বিভাগ থেকে আলাদা হতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে মুক্ত হতে হবে। দলীয়করণ, অর্থাৎ দলীয় ব্যক্তিকে কোনো বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশে বিচারক নিয়োগের 3টা পদ্ধতি আছে, যে ইলেকশন বাই দ্য পিপল, জনগণ বিচারক নিয়োগ করে। তাহলে দেখুন, একটা দেশের জনগণ যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন অবিবেচক বা অযোগ্য লোককে বিচারক হয়ে যেতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সে সেখানে জনগণ বিচারক নিয়োগ করত, তখন দেখা গেছে যে সেখানে জনগণ এরকম একজনকে বিচারক নিয়োগ করলো যে পাথর শ্রমিক বা যে সাধারণ শ্রমিক অথবা যে কুলি, তাহলে একজন কুলি কিন্তু বিচার কাজ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বিচার নিয়োগের এই পদ্ধতিটা একদমই সমীচীন না, একদমই অযৌক্তিক। অর্থাৎ একটা দেশের জনগণ যখন একজন বিচারক নিয়োগ করে, তাহলে সেক্ষেত্রে একজন বিচারক অর্থাৎ একজন
এরকম বিচারক যে অযোগ্য বিচারক হিসেবে বিবেচিত হবে। তাহলে ইলেকশন বাই দ্য পিপল এটা একটা মোড অফ অ্যাপয়েন্টমেন্ট, যদিও তবুও এটা খুবই যুক্তিযুক্ত কোনো ধরনের পদ্ধতি নয়। দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন বাই লেজিসলেচার, আইনসভা কর্তৃক বিচারক নিয়োগ দেওয়া হয়ে থাকে, যে সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা রাজ্যে এখনও এই পদ্ধতিটি চালু আছে যে আইনসভা বিচারক নিয়োগ দিবে। তৃতীয়ত হচ্ছে ইলেকশন বাই দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ নির্বাহী বিভাগ বিচারক নিয়োগ দিবে। নির্বাহী বিভাগ কিন্তু অনেক সময় নির্বাহী বিভাগ নিজেও নিয়োগ দেয়, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে সরাসরি নিয়োগ দেওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে নির্বাহী বিভাগ বিচার বিভাগের পরামর্শক্রমে অথবা বিচার বিভাগ থেকে দেয়ার লিস্ট অনুযায়ী বিচার করে থাকে। তাহলে দ্বিতীয় পদ্ধতিটি কিন্তু আমাদের দেশে প্রচলিত, অর্থাৎ প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারক নিয়োগ দিয়ে থাকে। তাহলে এটি কিন্তু আমাদের দেশে প্রচলিত সাধারণ অর্থে। আমরা এই পদ্ধতিটাকেই বেশি গণতান্ত্রিক মনে করা হয়, অর্থাৎ এই মোড অফ অ্যাপয়েন্টমেন্ট দিকটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফলো করতে হবে। অর্থাৎ মোড অফ অ্যাপয়েন্টমেন্ট যদি স্বচ্ছ হয়, নিয়োগ পদ্ধতি যদি স্বচ্ছ হয়, কোনো যোগ্য এবং সৎ আদর্শ দেশপ্রেমিক উন্নত চিন্তাধারী ব্যক্তিকে যদি বিচারক বানানো হয়, তাহলে কিন্তু মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা জাগবে এবং বিচার বিভাগ তার যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তির অধিকারকে সৃষ্টি করা, ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করা, তার যে গুরুদায়িত্ব সেগুলো পালন করতে পারবে। এরপর দ্বিতীয়ত যদি আমরা দেখি চাকুরির নিশ্চয়তা, সিকিউরিটি অফ টেনিউর। চাকুরির নিশ্চয়তা বলতে যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একজন লোক চাকুরি করবে, কোনো ধরনের ভয়ভীতি থাকবে না, সে সাহসী নিরপেক্ষভাবে বিচার কাজ করবে, তার আইনসভা কর্তৃক এবং নির্বাহী বিভাগ কর্তৃক কোনো ধরনের তার ভিতরে, অর্থাৎ তার কাছে কোনো ধরনের চাপ আসবে না এবং তার ভিতরে কোনো ধরনের হুমকি দমকিও আসবে না। এক্ষেত্রে তার চাকরির নিশ্চয়তাটা থাকতে হবে, তাকে পার্মানেন্ট চাকরিতে লাগতে হবে এবং তার চাকরির বয়সীমা শেষ হওয়ার পর তার জন্য যে বেতন ভাতা বা অবসর ভাতা, অবসর ভাতা, সেই অবসর ভাতা কিন্তু পর্যাপ্ত রাখতে হবে। তাকে চাকরিকালে যেন তার এই চিন্তাটা করতে না হয় যে আমি চাকরি শেষে কি করব। তাহলে যদি চাকরির নিশ্চয়তা থাকে ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ স্বাধীন হতে পারে, বিচার বিভাগ স্বচ্ছ হতে পারে। তৃতীয়ত হচ্ছে পর্যাপ্ত বেতন ও সুবিধাদি, তাকে পর্যাপ্ত সুবিধাদি দিতে হবে। তাকে বিচারক থাকাকালীন তাকে কখনো বেতন কমানো যাবে না, সুবিধা কমানো যাবে না। এক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ স্বচ্ছ থাকতে পারে, স্বাধীন থাকতে পারে। তো আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা আজকে বেশি সময় নিব না, আমরা এই পর্যন্তই থাকব। তো আজকের আরও অনেক বেশি আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি সময়ের অভাবে সেটা করতে পারছি না, আমাদেরকে সময় মেনটেন রাখতে হবে। তো আমরা যে বিষয়টি দেখেছি যে আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছি। আমরা বলেছি যে আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত আমরা সংবিধানের অনুচ্ছেদগুলো দেখে নিব এবং আর্টিকেল 44, আর্টিকেল 47 আমরা সেগুলোও দেখে নিব। আমরা হচ্ছে যে বাংলাদেশের যে বাংলাদেশের সংবিধান আর্টিকেল 102-এর যে 5টি রিট আছে সেগুলো আমরা ভালোভাবে অধ্যয়ন করব এবং আমরা যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন কিনা সেটা আপনাদের নিকট আমি প্রশ্ন রেখে দিলাম, যে বাংলাদেশের সংবিধানে যে বিচারক নিয়োগের কথা বলা আছে এবং সংবিধান অনুযায়ী সে বিচারক নিয়োগ করা হচ্ছে কিনা, না দলীয়ভাবে বিচারকদের নিয়োগ দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের বিচার বিভাগ আক্ষরিক অর্থেই স্বাধীন হচ্ছে কিনা, বা বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে কিনা, বা মানুষ বিচার বিভাগের প্রতি কতটুকু আস্থাশীল, সেগুলা আপনাদের বিবেকের নিকট ছেড়ে দিলাম এবং সেগুলোও আমরা অধ্যয়ন করলে দেখতে পাবো যে বাংলাদেশের বিচার বিভাগ কতটুকু স্বাধীন। আমরা সংবিধানের আর্টিকেল অনুযায়ী বিশ্লেষণ করে সেগুলো আমরা পড়াশোনা করব। তো আজকে আমাদের প্রথম লেকচার প্রায় শেষ পর্যায়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে থাকার জন্য। অনেক ভুল ত্রুটি আসলে রোজা রেখে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে বা মুখ থেকে অনেক কিছু ফসকে যেতে পারে। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমি কমেন্ট সেকশানে সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য অনুরোধ করব। আর হচ্ছে যে পরবর্তী লাইভ দেখার জন্য সবাইকে ইনভাইট করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।